অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী বাজেট দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী, যা দিয়ে সম্ভব নয় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। গবেষণা সংস্থা সিপিডির বাজেট সংলাপে বক্তারা বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। এই সময় কালো টাকা সাদা করার সমালোচনাও করেন বক্তারা। বাজেট প্রস্তাবনার সপ্তাহখানেক পর নানা পর্যবেক্ষণ তুলে ধরতে এই সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই কালো টাকা বৈধ করার সুযোগের কঠোর সমালোচনা করে বক্তারা বলেন, সামাজিক নিরাপত্তা খাতে কম বরাদ্দ, শিক্ষা ও স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় নজর না দেয়া, আর্থিক খাত সংস্কারের রূপরেখা না থাকায় সংকট থেকে উত্তরণের বাজেট দিতে ব্যর্থ হয়েছেন অর্থমন্ত্রী। বলেন, প্রস্তাবিত কর কাঠামোতে আরও চাপে পড়বেন সাধারণ মানুষ। অন্যান্য সেক্টরে যদি ছুরি দিয়ে কাটা হয়েছে বাজেট, এখানে কোদাল দিয়ে কাটা হয়েছে। 16,000 কোটি টাকা বাদ দেয়া হয়েছে, 12,000 শিক্ষায় আর 4,000 স্বাস্থ্যে। আপনার প্রত্যেকবার এগুলো করা হয়েছে, কোনো টাকা আসে নাই। অন দ্য কন্ট্রারি, ইট অনলি শোজ স্টেট স্পন্সরশিপ অফ চিটিং। যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে বাজেটে, সেগুলো কিন্তু আসলে পর্যাপ্ত নয়, একেবারেই নগণ্য। পারচেজিং পাওয়ারে একটা ইরোশন হয়েছে, সেইটাকে ফিরিয়ে আনার জন্য কিন্তু আমরা কোনো পদক্ষেপ দেখি নাই। বক্তারা বলেন, রাজস্ব আহরণ নিয়ে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই সরকারের। ফলে দিন শেষে অতিমাত্রায় ঋণ নির্ভর হয়ে পড়বে নতুন বাজেট, যা সুযোগ কমাবে বেসরকারি বিনিয়োগের। এছাড়া সুদের ব্যয় নিয়েও চিন্তার কথা জানান আলোচকরা। বলেন, অতিমাত্রায় দুর্নীতি, জবাবদিহিতা ও সুশাসনের অভাব জেঁকে বসেছে অর্থনীতিতে। আরও কৌশলী, আরও সৎ হওয়ার একটা চ্যালেঞ্জ ছিল, কারণ আমাদের সন্ধিক্ষণের মুহূর্তে আছি। আমরা সেই উচ্চতর লক্ষ্যমাত্রাগুলো অর্জন করার জন্য আমাদের সেই আকাঙ্ক্ষাটা আছে এবং এটা করাটা প্রয়োজন। বাসকরি ভূতলে বিনিয়োগ পাতালে, এই ধরনের অনেক প্রকল্প এই দেশে আছে। নাম্বার 1। নাম্বার 2, আমাদের সমাজে পাকিস্তান সময় থেকে পুষ্ট হয়ে কোনো খাত, কোনো সেক্টর, কোনো গোষ্ঠী আছেন। এ সময় ব্যাংক খাত নাম সর্বস্ব উন্নয়ন প্রকল্প ও বাজার ব্যবস্থাপনার সমালোচনা করেন বক্তারা। বলেন, সংকট সমাধানে প্রয়োজন ছিল আরও সাহসী বাজেটের। এইবার হচ্ছে উইকার একটা অবস্থায় আমরা কখনো যাই না। মনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। ব্যাংক থেকে টাকা ধার না করে বরং বাজেটের আকার 50,000 কোটি টাকা কমানোর পরামর্শ দিয়েছে গবেষণা সংস্থা পিআরআই। এমসিসি এর সাথে যৌথভাবে আয়োজিত বাজেট পরবর্তী আলোচনায় বক্তারা বলেন, নতুন বাজেট চ্যালেঞ্জ বাড়াবে ব্যবসায়ীদের। এ সময় এনবিআরকে আরও আধুনিক ও ডিজিটালাইজেশন করার দাবি জানান বক্তারা। প্রস্তাবিত বাজেটে ঘাটতি টাকা জোগাতে দুর্বল ব্যাংক ব্যবস্থা থেকে আবারও ঋণ নেওয়ার বড় লক্ষ্যমাত্রা দিয়েছেন অর্থমন্ত্রী, যার কঠোর সমালোচনা করা হয় ব্যবসায়ী সংগঠন এমসিসিআই ও গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এই সেমিনারে। বক্তারা বলেন, ব্যাংক খাতের ওপর চাপ কমাতে অন্তত 50,000 কোটি টাকা কমানো উচিত বাজেটের আকার। এই সময় রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার সমালোচনা করে বক্তারা বলেন, এই খাতের প্রয়োজনীয় সংস্কারে সঠিক পদক্ষেপ নাই নতুন বাজেটে। The banks which are in liquidity problem, they created their own problem. It's not a problem of Bangladesh Bank that it is created. They created their own problem. They need to solve it there. Liquidity injection must stop. If that policy is continued, in my view, inflation should start coming down. বক্তারা বলেন, এখনও প্রশ্নবিদ্ধ দেশের ব্যবসায় পরিবেশ, কিন্তু তারপরও অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগের ক্ষেত্রে কর আরোপ করা হয়েছে নতুন বাজেটে, যা বাধাগ্রস্ত করতে পারে উদ্যোক্তাদের। কর ব্যবস্থার হয়রানি বন্ধে এই খাতকে পুরোপুরি ডিজিটালাইজেশনের পরামর্শ দেন এমসিসিআই প্রেসিডেন্ট। In overall tax collection, enhance tax administration capacity and deliver adequate services to the public. অনুষ্ঠানে প্রস্তাবিত বাজেটের ইতিবাচক দিক তুলে ধরেন অর্থ উপদেষ্টা। বলেন, অর্থনীতির টেকসই উন্নয়নে উপযোগী বাজেট দেওয়া হয়েছে, যদিও ঋণ নির্ভরতার সমালোচনাকে যৌক্তিক বলে মনে করেন তিনি। Over time, the economy has acquired some structure, it has acquired some behavioral pattern, and you cannot overnight dictate change of that pattern. অনুষ্ঠানে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করেন বক্তারা। বলেন, এতে নিরুৎসাহিত হবেন সৎ ব্যবসায়ীরা। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।
ঘোষিত বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও তার বাস্তবায়ন সক্ষমতা নিয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর রুমানা হক। আমরা যাচ্ছি তার কাছে। ডক্টর রুমানা হক, বিজনেস 24 আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাইব যে ঘোষিত বাজেট আমরা যেটা দেখলাম যে স্বাস্থ্য খাতে 8%-এর কিছু বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, জনগুরুত্বপূর্ণ এই খাতে এই বরাদ্দ কি আসলে যথেষ্ট? ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। গত বছরের তুলনায় এবার তো 8% বাজেট বেড়েছে এবং আমরা যদি অ্যাবসলিউট অ্যামাউন্ট বলি 3000 কোটি টাকার বেশি বাজেট এই বছর বৃদ্ধি পেয়েছে এবং আমাদের ন্যাশনাল বাজেট এই বছর গত বছরের তুলনায় যা বৃদ্ধি পেয়েছে তার চেয়ে কিন্তু আমাদের স্বাস্থ্য খাতের বাজেটটা তুলনামূলকভাবে বেশি বৃদ্ধি পেয়েছে। তারপরেও আমি বলবো যে এটি আসলে আমাদের জনগণের যে চাহিদা সেই পরিমাণে অপ্রতুল, কারণ আমরা জানি যে জনপ্রতি আসলে একটা স্ট্যান্ডার্ড আছে যে বছরে $88 পর্যন্ত খরচ করা উচিত স্বাস্থ্য খাতে, কিন্তু আমরা তো এখন মাত্র $45 মতো খরচ করছি জনপ্রতি প্রতি বছর একজনের পিছনে। তো এই মাথাপিছু স্বাস্থ্য খাতে ব্যয়টা তো কম, সেই সাথে যেহেতু আমাদের সরকারের দিক থেকে স্বাস্থ্য খাতে বিনিয়োগটা কম হয়, তো এই স্বাস্থ্য ব্যয়ের একটা বড় অংশ কিন্তু জনগণের উপরে পড়ে। সুতরাং আমাদের আউট অফ পকেট হেলথ এক্সপেন্ডিচার যেটা আমরা বলি, এটা কিন্তু অনেক বেশি অন্যান্য দেশের তুলনায়। প্রায় 74% অর্থায়ন যেটা স্বাস্থ্য খাতে মানুষ ব্যয় করে তা নিজের পকেট থেকে ব্যয় করে। সুতরাং আমরা যদি বেশি বরাদ্দ না করি স্বাস্থ্য ব্যবস্থাপনায়, তাহলে কিন্তু চাপটা আলটিমেটলি যেটা হবে যে জনগণের উপরেই পড়বে এবং তাদের আসলে স্বাস্থ্য ব্যয় বাড়বে। কিন্তু সেই সাথে এটাও বিষয় যে আসলে শুধুমাত্র ব্যয় বৃদ্ধি করলে তো হবে না, অর্থাৎ বরাদ্দ বৃদ্ধি করলে হবে না, সেটা যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। সুতরাং যা পাওয়া গেছে সেটাকে যদি যথাযথভাবে ব্যয় করা যায় তাহলে অবশ্যই আমি মনে করি যে এটা দিয়েও ভালো কিছু করা সম্ভব। আরেকটু যোগ করতে চাই যে যদিও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে 3000 কোটি টাকার বেশি এবার বেড়েছে, আমরা যদি ইনফ্লেশনের কথা চিন্তা করি, ইনফ্লেশন অ্যাডজাস্ট করে যদি আমরা বাজেটটা এস্টিমেট করি, তাহলে কিন্তু দেখবো যে এই বাজেটটা আসলে গত বছরের তুলনায় প্রকৃত অর্থে কমেই গেছে। তো এই জন্য এবার খুবই গুরুত্বপূর্ণ যে যেই বাজেটটা অন্তত পাওয়া গেছে সেটার আসলে যথাযথ বাস্তবায়ন। ডক্টর রুমানা হক, আপনি যেটা বলছিলেন যে প্রকল্পের যথাযথ বাস্তবায়ন, আমরা দেখতে পাই যে স্বাস্থ্য খাতের প্রকল্পের ক্ষেত্রে অদক্ষতার নানা ঘটনা ঘটে এবং এটাও দেখা যায় যে বছর শেষে টাকা ফেরত যায়। সেই ঘটনাগুলো কেন ঘটছে বলে আপনি মনে করেন? এখানে অনেকগুলো বিষয় আছে। আমি একটু যদি সংক্ষেপে ব্যাখ্যা করি যে অনেক সময় প্রকল্প যেই আপনার অ্যাপ্রুভাল দরকার হয়, হ্যাঁ, সেটা কিন্তু ধীর গতিতে হয়। আপনার প্রকল্পটা যখন এই অ্যাপ্রুভাল প্রসেসে দেরি হয় তাহলে অবশ্যই বাস্তবায়নে দেরি হয়। অনেক সময় কেনাকাটার দীর্ঘসূত্রিতার জন্য কিন্তু অনেক কাজ করা যায় না। আবার অর্থ ছাড়করণ, বাজেট অ্যাপ্রুভ হয়ে যাওয়া মানেই কিন্তু সাথে সাথে অর্থটা যারা বাজেট বাস্তবায়ন করেন তাদের হাতে আসে না। তো অর্থ ছাড়করণেও কিন্তু অনেক সময় দেরি হয়। আর সেই সাথে অবশ্যই আমি বলবো যে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের কিন্তু আসলে সঠিক সময়ে তাদের যে চাহিদা পত্রটা এটাও কিন্তু প্রেরণ করতে হয় সেন্ট্রাল লেভেলে। তো এটাও যদি তারা দেরি করে পাঠান তাহলে কিন্তু এই বাজেটের যে বরাদ্দটা সেটা তাদের হাতে পৌঁছাবে না। সুতরাং অনেকগুলো বিষয় আছে যেগুলো আসলে সিস্টেমেই আসলে আমাদের কিছুটা সমস্যা আছে, যেটা দীর্ঘসূত্রিতার আমি কথা বললাম যে প্রজেক্ট অ্যাপ্রুভাল করার ক্ষেত্রে। আবার অনেক ক্ষেত্রে আছে হ্যাঁ কিছুটা অদক্ষতাও আছে। আমাদের দেখবেন যে স্বাস্থ্য ব্যবস্থাপনায় যারা এই বাজেট তৈরি করেন তারা কিন্তু এই বাজেট ব্যবস্থাপনার উপর তাদের আসলে তেমন কোনো ট্রেনিং নাই। সুতরাং তাদের দক্ষতার বিষয়টা কিন্তু আমরা এখানে অস্বীকার করতে পারছি না। যদি অনেক সময় ট্রেনিং দেওয়া হয়, তারপর দেখা যাচ্ছে যাকে ট্রেনিং দেওয়া হচ্ছে তিনি আবার অন্য জায়গায় চলে যাচ্ছেন, নতুন যিনি জয়েন করেছেন তার হয়তো এটার ট্রেনিং নাই। আর স্বাস্থ্যের ব্যবস্থাপনাটা কিন্তু আসলে যথেষ্ট কঠিন এবং জটিল। তো এইখানে সঠিকভাবে পরিকল্পনা না করে যদি আমরা আগে থেকেই প্রস্তুতি না নিয়ে আগাতে পারি তাহলে কিন্তু আসলে আমরা এই বাজেট বাস্তবায়নে পিছিয়ে থাকবো। এক্ষেত্রে আমার একটা পরামর্শ হচ্ছে যে যেহেতু এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং এখানে আমরা দেখেছি কোভিডের সময় যে এই মন্ত্রণালয়ের আসলে এই ব্যবস্থাপনা কোভিডের সময় কি পরিমাণ জরুরি, অন্য সময় আমরা বুঝতে পারি আমি নিশ্চিত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই গুরুত্ব বিবেচনা করে কি কি কারণে এই বাজেট যেটা বরাদ্দ করা হচ্ছে বরাদ্দকৃত অর্থ ব্যবহার করা যাচ্ছে না সেটাকে খুঁজে বের করে সেগুলা সমাধানের প্রক্রিয়া আমাদের যেতে হবে, কিন্তু বাজেট কম দেওয়াটা আমি মনে করি সেটা কোনো সমাধান নয়। ডক্টর রুমানা, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য সেবা এবং সমতার যে বিষয়টা সেটা কি বরাবরের মতো উপেক্ষিত থেকে যাচ্ছে? একটু সময় দিবেন। আমরা যদি বাজেটের স্পিচটা দেখি সেখানে কিন্তু আপনি দেখবেন যে দর্শনটি খুব চমৎকার ভাবে বলা হয়েছে যে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030 পার্সপেক্টিভ প্ল্যান 2041 আমরা অ্যাচিভ করতে চাই এই বাজেটের মাধ্যমে, এবং সেখানে বলা হয়েছে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা
আর কি পৌঁছে দেওয়া হবে, যারা স্বল্প আয়ের মানুষ তাদেরকে সুলভ মূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হবে, বেসিক স্বাস্থ্য সেবাগুলো সবার কাছে পৌঁছে দেওয়া হবে। তো এই দর্শনগুলো কিন্তু আমরা বাজেটে দেখছি, কিন্তু এটার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটা কিন্তু বাজেট হিসেবে সুস্পষ্ট নয়। এবং এখানে আমি এখনো সন্দিহান আছি, যেহেতু এখনো আমরা প্রাথমিক স্বাস্থ্য সেবায় খুবই কম বরাদ্দ দিয়ে থাকি। এই অল্প বরাদ্দ দিয়ে আসলে কতটুকু জনগণের কাছে পৌঁছানো যাবে সেটা আসলে একটা প্রশ্ন। তো আমি আশা করব যে যেই বাজেটটা দেওয়া হয়েছে সেটাকে জনবান্ধব করা হবে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবাটা পৌঁছে দেওয়া হবে, এবং শুধুমাত্র আমরা সেন্ট্রাল লেভেলে খরচ না করে আমরা কিভাবে আসলে জনগণকে আরো বেশি সেবা দিতে পারি সেই বিষয়টা থেকে দেখা হবে। সুলভ মূল্যে কিভাবে ওষুধ পৌঁছে দেওয়া যায়, আমাদের যে ডায়াগনস্টিক টেস্ট গুলো আছে সেগুলো কিভাবে বিনামূল্যে দেওয়া যেতে পারে, এগুলোর দিকে আমাদেরকে খেয়াল করতে হবে অবশ্যই। ডক্টর রুমানা হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ বিজনেস 24 সময় দেওয়ার জন্য। এই মুহূর্তে দর্শক দিনের শুরুর সংক্ষেপে জানাবো আজকের পুঁজিবাজারের লেনদেনের শেষ খবর। আমরা যদি দেখি সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারের লেনদেন হয়েছে গতকালের মতোই। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে ইতিবাচক ধারায় পরিবর্তন হয়েছে, সেটি হচ্ছে 20 পয়েন্ট বেড়ে 5103 পয়েন্ট অবস্থান করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স। এবং লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 170টির দাম বেড়েছে, পাশাপাশি কমে গেছে 71টির দাম, আর অপরিবর্তিত অবস্থায় রয়েছে 69টি প্রতিষ্ঠানের দাম। আর লেনদেন হয়েছে 35 কোটি টাকা। এটি ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর। এবার আমরা জানাতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের লেনদেনের খবর। সেখানকার সার্বিক সূচক সিএসপিআই গতকালের নেতিবাচক ছিল, আজকে ইতিবাচক ধারায় পরিবর্তন হয়েছে। সেখানে 5 পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে 14,559 পয়েন্টে। এছাড়াও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে 15টির দাম বেড়েছে, 18টির দাম কমে গেছে, অপরিবর্তিত অবস্থায় রয়েছে 60টির দাম। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে 20 লাখ টাকা। এটি ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের লেনদেন শুরুর খবর। প্রস্তাবিত বাজেটে মোবাইল ফোন সেবার উপর কর বাড়ানোয় চাপে পড়বেন ভোক্তারা। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যামটপ। সম্পূরক করারোপের বিরোধিতা করে বক্তারা বলেন, এখন থেকে মোবাইলে 100 টাকা সেবা পেতে রিচার্জ করতে হবে 139 টাকা। তাই কর না বাড়িয়ে ভোক্তার সংখ্যা বাড়ানোর উপর জোর দেন তারা। অ্যামটপের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ জুলফিকার বলেন, কর বাড়ালে প্রতিষ্ঠানগুলোর আয় কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে সরকারের রাজস্ব আয়। বলেন, বাড়তি করের কারণে সম্ভব হবে না 8 কোটি মানুষকে আর ইন্টারনেটের আওতায় নিয়ে আসা। আপনারা সবাই অ্যামটপ অফিসটা ভিজিট করেন। আমরা যদি আসলে এখন গ্রোথটা নিশ্চিত করতে পারতাম, সিম ট্যাক্স যদি বরঞ্চ এলিমিনেট করা যেত, আমি শুধুমাত্র 1% জিডিপিতে কন্ট্রিবিউট করতে পারতাম তা না, আমার কিন্তু ওভারঅল ডিজিটাল ইকোনমিতে কন্ট্রিবিউশনটা অনেক বেশি হতো। সরকার হয়তো রেভিনিউ কিছুটা কালেক্ট করতে পারবে, কিন্তু ওভারঅল ভিশনে এটার জন্য একটা বড় ধরনের ড্যান্ট হবে। বন্ধ করা হলো শহর, থামিয়ে দেওয়া হলো স্থানীয় ব্যবসা ও পর্যটন। প্রায় 7,500 কোটি টাকা ব্যয়ে আম্বানি পুত্রের প্রাক বিবাহের দ্বিতীয় অনুষ্ঠানে থমকে গিয়েছিল ইতালির পোর্টফিনো শহর। ফ্রান্সের দক্ষিণ পালেরমো থেকে 4 দিনের বিলাসবহুল ক্রুজে অনুষ্ঠিত হয় বিবাহ পূর্বে আয়োজন। যদিও আয়োজনের চাপে ক্ষুব্ধ হয় বেরসিক সাধারণ মানুষ। নাদিয়া ইসলাম তুলির রিপোর্ট। বলা হয়, ভারতের জিডিপির 4% আম্বানি পরিবারের দখলে। সমানতালে ব্যবসা বৃদ্ধি আর পরিবারের নানা কর্মকাণ্ডে যখন নেটিজেনরা ব্যতিব্যস্ত, তখন ইতালির পুরো একটি শহর বন্ধ করে ছেলের বিয়ে পূর্বের অনুষ্ঠান সারলেন আম্বানি। অর্থের গরমে নরম হতে হলো ইতালি সরকারকেও। জামনগরের আলোক ঝলকানো উল্লাস এবার আছড়ে পড়ল ভূমধ্যসাগরের তীরের ইতালির পর্যটন শহর পোর্টফিনোতে। পুরো শহর বন্ধ করে চলল বলিউড মাস্তি। ভারতে ছেলের প্রাক বিয়েতেও খরচ করেছেন হাত খুলে প্রায় $152 মিলিয়ন। 12 জুলাইয়ের মূল অনুষ্ঠানের আগে সেরেছেন দুটি প্রাক বিবাহের আয়োজন। ফ্রান্সের দক্ষিণ পালেরমো থেকে 4 দিনের বিলাসবহুল ক্রুজে অনুষ্ঠিত হয় বিবাহপূর্ব এই আয়োজন, যার জন্য আম্বানির গুনতে হয়েছে প্রায় 7,500 কোটি টাকা, যেখানে উপস্থিত ছিলেন হলিউড বলিউড সেলিব্রিটি সহ 1200-রও বেশি অতিথি। তথ্য বলছে, আম্বানির এই আয়োজনে স্থানীয় প্রায় 1 ডজন রেস্তোরাঁকে বন্ধ রাখতে 7 থেকে 10,000 ইউরো দেওয়ার ঘোষণা দেওয়া হয়। বন্ধ করে দেওয়া হয় ইতালির পোর্টফিনো অঞ্চল, যে কারণে ফিশারিজ ভিলেজ নামের এই স্থান এবং এর পার্শ্ববর্তী অঞ্চলে থেমে যায় ব্যবসা ও পর্যটন। দর্শনার্থী আসতে না পারায় লোকসানের মুখে পড়ে সাধারণ জনগণ। ফলে বড় এই আয়োজন ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তোড়জোড়।
এত কিছুর মাঝে স্থানীয় জনগণের প্রতিবাদ হারিয়ে যায় অর্থ বৈভবের আড়ালে। হারাবেই তো। $114 বিলিয়ন সম্পত্তির মালিক আম্বানি বলে কথা, যে নিমিষেই বদলে দিতে পারে যে কোনো দেশের জিডিপি। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এখনকার আয়োজন এটুকুই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।